আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এই সাবজেক্টের প্রথম যে লেকচার শিট, সেই লেকচার শিটটাই আমরা দেখতেছি। ট্রেজারি ব্যবস্থাপনার কাজগুলো কি কি। তো ট্রেজারি ব্যবস্থাপনার কাজ মূলত প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমাদের ফান্ডিং যে বিষয়টা, এই ফান্ডিং বিষয়ে তাদের বিভিন্ন যে কাজগুলো আছে সেই কাজগুলো করা, ফান্ডিং অ্যারেঞ্জ করা, ফান্ড বিনিয়োগ করা, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা, ফান্ড যেন তহবিল যেন আমাদের অলস তহবিল যেন আমাদের বসে না থাকে। হ্যাঁ, এই সম্পর্কিত কাজগুলো তাদের দেখায় এবং বৈদেশিক মুদ্রার আমাদের ফান্ডেরও তারা বিভিন্ন রকম বিচার বিশ্লেষণ করে থাকে। তো এখানে আমাদের বলা আছে নগদ ব্যবস্থাপনা, নগদ সম্পর্কিত ফান্ড। তো নগদ প্রবাহ তারল্য ব্যবস্থাপনা, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, দেখুন সবকিছুই কিন্তু আমাদের নগদের সম্পর্কিত, ফান্ড সম্পর্কিত। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ঝুঁকি ব্যবস্থাপনা, তহবিল ও মূলধন কাঠামো, বিনিয়োগ ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা, ব্যাংক রিলেশন, এবং অনেক কিছু দেওয়া আছে। এত কিছু দেবো না, 5টি বা 6টি আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। আর এটা আমরা প্রথম দিকে পড়েছি, ট্রেজারি ব্যবস্থাপনার কাজ পড়েছি আমরা। ট্রেজারি ম্যানেজমেন্টের ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্টের যেটা আসছে, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা যে ক্লাসে আছি, তো অনলাইন ক্লাসে আছি, ক্লাসে এসে ফোন দিচ্ছি। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন আমি হোয়াটসঅ্যাপে জানি। জি জি জি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। জি 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 জি, আসসালামু আলাইকুম। ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জে এখানে ইন্টিগ্রেটেড ট্রেজারির যে বিষয়টা আলোচনা করেছিলাম, সমন্বিত ট্রেজারি। সমন্বিত ট্রেজারি এখানে স্ট্রাকচার দেওয়া আছে, গঠন কাঠামো। সমন্বিত ট্রেজারির গঠন এটা কাঠামো, কত নম্বর লেকচার? এটা 1 নাম্বার। ট্রেজারি ম্যানেজমেন্টের 1 নম্বর। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে সমন্বিত ট্রেজারি বা ইন্টিগ্রেটেড ট্রেজারি স্ট্রাকচার বা গঠন কাঠামো। গঠন কাঠামো এটা আপনাদের বইয়ে যেটা দেওয়া আছে, সে বইয়ের যে গঠন কাঠামো, সেই গঠন কাঠামো এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি এখানে। ফ্রন্ট অফিস, মিডল অফিস, তারপর ট্রেজারি অফিস, ব্যাক অফিস। আবার ট্রেজারি অফিসকে যদি ভাগ করি, লিকুইডিটি অডিট, মানি মার্কেট। আবার অডিটকে আমরা ফরেন এক্সচেঞ্জ, ডেরিভেটিভস, রিস্ক, এরকম ভাবে ভাগ করা আছে। এটা হচ্ছে গঠন কাঠামো, স্ট্রাকচার। তো আমরা মূলত আমরা এত কিছু এখানে দেখাবো না, আমরা এখান থেকে ফ্রন্ট অফিস, মিড অফিস আর এই ব্যাক অফিস, এগুলা নিয়ে আমরা মূলত আলোচনা করব। এই যে এরপরে যে অডিট টডিট এগুলা আছে, এগুলা আমরা আলোচনা দেখাবো না আমরা এখানে। ট্রেজারি শাখা ফ্রন্ট অফিস, মিড অফিস এবং ব্যাক অফিস এবং অডিট গ্রুপ দ্বারা পরিচালিত। এখানে তাহলে ট্রেজারি অফিসে মূলত ফ্রন্ট অফিস, মিড অফিস, ব্যাক অফিস এবং অডিট গ্রুপ দ্বারা পরিচালিত ট্রেজারি শাখা। তাহলে এখানে আমরা যদি দেখতে যাই, তাহলে 1 হচ্ছে ফ্রন্ট অফিস, মিড অফিস, 3 হচ্ছে ব্যাক অফিস, 4 হচ্ছে আমাদের ট্রেজারির যে এই যে অডিট, এখান থেকে তো নেমে আসে, অডিট গ্রুপ দ্বারা পরিচালিত। তো ট্রেজারিতে আমাদের এটার জন্য বিবরণ দিব। ডিলার এবং ব্যবসায়ীরা ফ্রন্ট অফিস গঠন করে তাদের ক্রয় বিক্রয় লেনদেন সময় তারা বাজারে অন্যান্য অংশগ্রহণকারীদের, অন্যান্য ব্যাংকের ডিলার, দালাল মানে ব্রোকারেজ এবং গ্রাহকদের সাথে ইন্টারফেসের প্রথম পয়েন্ট। তারা তাদের বিভাগীয় প্রধানদের কাছে রিপোর্ট করে। অর্থাৎ ফ্রন্ট অফিসে যারা ফ্রন্টে যারা কাজ করে, ট্রেজারি ডিপার্টমেন্টে ফ্রন্টে যারা কাজ করে, যারা বিভিন্ন ডিলারদের সাথে যারা যারা করে কাজ করে, সেটা হচ্ছে তারা ফ্রন্ট অফিসে তারা কাজ করে। আর এদেরকে যারা সাপোর্ট দেয়, এখানে বলা আছে এর মধ্যে অফিস সেট আপ, ট্রেজারি ইউনিট, আর একটু করা যেত। আচ্ছা, যে একটি মধ্য অফিস বা মিড অফিস
সেট আপ ট্রেজারি ইউনিট থেকে স্বাধীন ঝুঁকি পর্যবেক্ষণ, পরিমাপ এবং বিশ্লেষণের জন্য দায়ী ইউনিট হিসেবে কাজ করে, নিয়ন্ত্রণের জন্য সরাসরি শীর্ষ ব্যবস্থাপনার নিকট রিপোর্ট করে। এই ইউনিট অ্যাসেট লায়াবিলিটি কমিটি অ্যালকোকে ঝুঁকি মূল্যায়ন প্রদান করে এবং ব্যক্তিগত এবং সাংস্কৃতিক ঝুঁকি এক্সপোজারের দৈনিক ট্র্যাকিং এর জন্য দায়ী থাকেন। ব্যাক অফিস অ্যাকাউন্টিং নিষ্পত্তি পুনর্মিলন মানে স্টেটমেন্ট যেটাকে বলে, স্টেটমেন্ট রিকনসিলিয়েশন যেটাকে বলে, যে ব্যাক অফিস অ্যাকাউন্টিং হিসাবসমূহ নিষ্পত্তিকরণ মানে সেটেলমেন্ট যেটাকে বলে, পুনর্মিলনীকরণ মানে হচ্ছে মিলকরণ কার্যক্রম পরিচালনা করে। অডিট গ্রুপ স্বাধীনভাবে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পদ্ধতি আনুগত্য নিশ্চিত করার জন্য ট্রেজারি বিভাগের দৈনন্দিন কার্যকলাপগুলি প্রদর্শন করে। অর্থাৎ এখানে আমরা যদি ভাগ করি চারটাকে, যে ফ্রন্ট অফিসের কাজটা হচ্ছে, কার্যাবলীটা যদি আমরা লিখি, ফ্রন্ট অফিসের কাজটা হচ্ছে ডিলারদের সাথে, ব্যবসায়ী এবং ডিলারদের মাঝে যোগাযোগ করা। আর মিড অফিসের কাজটা হচ্ছে তাদের বিভিন্ন ট্রেজারি ইউনিট থেকে স্বাধীন ঝুঁকি পর্যবেক্ষণ, পরিমাপ এবং বিশ্লেষণের জন্য দায়ী ইউনিট হিসেবে কাজ করে। তারা সরাসরি ব্যবস্থাপনার নিকট রিপোর্ট প্রদান করে এবং অ্যালকো অ্যাসেট লায়াবিলিটি যে কমিটি আছে তাকে ঝুঁকি মূল্যায়ন প্রদান করে, ব্যক্তিগত এবং সমিতিগত ঝুঁকি এক্সপোজারের দৈনিক ট্র্যাকিং এটা দেব না, আমরা ডাইরেক্ট দেব মিড অফিস তাদের স্বাধীন ঝুঁকি পর্যবেক্ষণ, পরিমাপ এবং বিশ্লেষণ করে ব্যবস্থাপনার নিকট রিপোর্ট প্রদান করে। আর ব্যাক অফিস হচ্ছে কি, হিসাব নিকাশ, দিন শেষে যে অ্যাকাউন্টিং হিসাব নিকাশ নিষ্পত্তি এবং তার মিলকরণ, এই মিলকরণ কার্যক্রম পরিচালনা করে। আর অডিট অফিস, অডিট এটা ইন্টার দিয়ে এই পার নিয়ে আসা লাগতো। অডিটের কাজ হচ্ছে, তো আমরা তো আগে থেকেই জানি যে সবগুলো কি করা, এই আমাদের ট্রেজারি ডিপার্টমেন্টের মধ্যে যারা আছে সেই সবগুলোকে পরিদর্শন করা বা অডিট করা। এটা একটু সিরিয়াল ব্রেক হয়েছে। তাহলে ডিলার অফিস, মিড অফিস, ব্যাক অফিস আর হচ্ছে অডিট গ্রুপ, 1 2 3 4, এই চারটিকে একটু সিরিয়াল মতো লেখা হতো, কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, এই চারটার বিবরণ আমরা দিব, এত কিছু আমরা এখানে দিব না। আচ্ছা, ইন্টিগ্রেটেড যে বলা আছে এখানে আবার সেটাই বলা আছে যে ওখানে স্ট্রাকচার ওটা ইয়া হয়, এখানে সুন্দর মতো দেওয়া আছে যে সমন্বিত কোষাগারের বা সমন্বিত ট্রেজারির গঠন আলোচনা করুন। এই প্রশ্নটা ওই প্রশ্নের এই প্রশ্ন একই প্রশ্ন, ওখানে হয়তো এলোমেলো ভাবে দেওয়া আছে, ওটা সাজি লেখা হয় নাই, এটা সাজি লেখা আছে যে 1 নম্বর ডিলিং রুম বা ফ্রন্ট অফিস, 2 নম্বর মিডল অফিস, 3 নম্বর ব্যাক অফিস, 4 নম্বর অডিট গ্রুপ। ওই প্রশ্নটাই এখানে আমাদের সাজে লেখা আছে, ডিলিং রুম বা ফ্রন্ট অফিস, মিডল অফিস, ব্যাক অফিস এবং হচ্ছে অডিট অফিস। তাই তো বলছি যে এত এলোমেলো ভাবে কথা না। আচ্ছা, তাহলে ডিলিং অফিস যেটা আমরা করলাম, যে এই ডিলিং অফিস কি করে, বিভিন্ন যে বিনিয়োগকারী বিভিন্ন জায়গায় তারা হচ্ছে কি বলে, ব্যবসায়ী বা বিভিন্ন ডিলারদের সাথে তারা কি করে, ডিল করে, কথাবার্তা বলে, তাই না? তারা মানি মার্কেটের কাজগুলো করে থাকে। ডিলিং রুম যা ফ্রন্ট অফিস নামে পরিচিত, ব্যবসায় পরিচালনা এবং আর্থিক বাজারের কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্যবসায় এবং ডিলাররা ফ্রন্ট অফিসে কাজ করে এবং বৈদেশিক মুদ্রার লেনদেন, মানি মার্কেট অপারেশন এবং ডেরিভেটিভ লেনদেন, সিকিউরিটিজ, ডেরিভেটিভস এবং পণ্য। এই ডেরিভেটিভসটা হচ্ছে আপনাদের কাছে কিন্তু একটু নতুন লাগতে পারে, মানে এই ভাষাটা। ডেরিভেটিভস হচ্ছে আমাদের ঝুঁকিগুলোকে প্রশমিত বা কমানোর জন্য যখন আমরা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন জায়গায় যখন আমাদের ঝুঁকিগুলোকে ভাগাভাগি করি বা আমাদের ঝুঁকিকে কমানোর জন্য অন্য কোনো জায়গায় ঝুঁকি যখন ট্রান্সফার করি, সেটা হচ্ছে ডেরিভেটিভস। সেই জায়গাগুলো ডেরিভেটিভস হিসেবে কাজ করে। আমাদের ডেরিভেটিভস নামে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। খালি আপনারা এটা মনে রাখেন যে ডেরিভেটিভসটা হচ্ছে আমাদের ঝুঁকিগুলোকে কমানোর জন্য অন্য কোনো জায়গায় ট্রান্সফার করা, এটা শুধু মনে রাখেন। তাহলে এখানে ডেরিভেটিভ, সিকিউরিটিজ, ডেরিভেটিভস এবং পণ্যের মতো আর্থিক উপকরণ ক্রয় বিক্রয় করে। তাহলে এখানে মূল কথা, এত কিছু আমরা বই পুস্তক ভাষায় না গিয়ে আমরা মূল কথা, ফ্রন্ট অফিসে কারা থাকে, এটা স্বাভাবিকভাবে আপনি আমি যারা ব্যাংকে কাজ করি তাহলে ব্যাংকের ফ্রন্ট লাইনার। তাহলে আমরা এখানে যারা ফ্রন্ট অফিসে থাকবে তারা হচ্ছে বিভিন্ন ডিলারদের সাথে এবং ব্যবসায়ীদের সাথে তারা কি করবে, যোগ সাহস করে তাদের সাথে লেনদেন করবে, তাই না? বৈদেশিক মুদ্রায় লেনদেন করবে, মানি মার্কেট অপারেশন করবে, তোমার চাহিদা অনুযায়ী তারা লেনদেন করবে, শেষ। আর কোনো কিছু করার দরকার নেই।
তো এখানে আমাদের বাংলাদেশের বিপুল সংখ্যক ব্যাংকের ট্রেজারি কার্যকলাপ স্থাপনের সংগ্রহ করেছে। এখানে রয়টার্স, টেলিরেট, ব্লুমবার্গ সিস্টেম, হটলাইন, ডিলিং বোর্ড, ইন্টারনেট ইত্যাদির মতো অবকাঠামো, মানে আমাদের এই ফ্রন্ট অফিসের কাজগুলো করার জন্য আমাদের এই ধরনের আমাদের যে সফটওয়্যার বা এই ধরনের ইয়ার মতো অবকাঠামোগত যে টুলস আমরা ইউজ করি সেই সফটওয়্যারগুলো আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এত কিছু ইউজ সফটওয়্যার কোনটা দেখার দরকার নেই, খালি আমরা মনে রাখবো ফ্রন্ট অফিসে কাজটা কি, এই কাজটা খালি আমরা দেবো এখানে। মিডল অফিস, মিডল অফিসের কার্যক্রম, এর কার্যক্রমটা কি এটা দেখবো। আপনি এত কিছু পড়ার সময় নাই বা ওইটা ইয়েও নাই। ডিলিং অফিসের কার্যক্রম হচ্ছে এটা, মিডল অফিসের কার্যক্রম হচ্ছে এটা। এটা পারলে সময় পারলে পড়বেন, না পারলে এই যে কার্যক্রমটা শুধু পড়ে যাবেন, তাহলে 2 লাইন এমনি লিখতে পারবেন। এটা নিয়ে এতগুলো 1 2 3 4 5 লাইন যদি বইয়ের হয়, তাহলে আপনি লিখতে গেলে কয় লাইন হবে? 10 লাইন। তাহলে 10 লাইন যদি লেখেন তাহলে সময় পাবেন না, এতগুলো লেখা যাবে না। যে কোনো এই মিডল অফিসটা কার্যক্রমটা দিবেন। ঝুঁকি পর্যবেক্ষণ এবং প্রতিবেদন, সীমা ব্যবস্থাপনা, ট্রেডের বৈধতা, বাণিজ্য নিশ্চিতকরণ, সমান্তরাল ব্যবস্থাপনা, সম্মতি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ প্রতিবেদন করে থাকে। তো এদের মিডল অফিস ফ্রন্ট অফিসের কার্যক্রমের জন্য সহায়তা এবং তদারকি প্রদান করে থাকে। যে মিডল অফিসের যারা কাজ তারা কি করবে, ফ্রন্ট অফিসকে কি করবে, সহায়তা করবে, জাস্ট এটাই। এবং কি কার্যক্রম করে, এই কার্যক্রমগুলো করে, শেষ। ব্যাক অফিসটাও আমাদের কি করে, আমাদের ব্যাক অফিস দিন শেষে, মানে একটা সময় শেষে, একটা নির্দিষ্ট সময় শেষে কি করে, বিভিন্ন হিসাব নিকাশের কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন মিলকরণ করে, আমরা যেটা বলি রিকনসিলিয়েশন যেটাকে বলি, আমাদের ব্যাংকিং ভাষায় যেটা রিকনসিলিয়েশন বলে। যেমন আমরা প্রাইস বন্ডের রিকনসিলিয়েশন করি, আমরা ক্যাশ চেকের রিকনসিলিয়েশন করি, এটিএম কার্ডের রিকনসিলিয়েশন করি, এরকম রিকনসিলিয়েশন গুলো ওরা করে থাকে। যে আমাদের কত টাকা আমাদের ইন হাউসে জমালো, কত টাকা আউট হাউসে জমালো, এই জিনিসগুলো আমাদের ওরা সে কাজগুলো করে থাকে আর কি। তাহলে ব্যাক অফিসের কাজগুলাই হচ্ছে তারা অ্যাকাউন্টিং হিসাব সংক্রান্ত কাজ করে থাকে এবং পুনর্মিলন, এবং তারা কি করে, তারা নিষ্পত্তি সংক্রান্ত কাজগুলো করে থাকে। যে টাকা আমাদের ফান্ড অন্য ব্যাংকে চলে যাচ্ছে বা অন্য জায়গায় যাচ্ছে কিনা, যে সেটা গেল কিনা এটা নিশ্চিত হওয়া, বা আসলো কিনা, এই ধরনের নিষ্পত্তি সংক্রান্ত কাজগুলো তারা করে থাকে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক অফিসের কাজ। তারপর হচ্ছে অডিট গ্রুপ। অডিট গ্রুপের কাজটা কি সেটা তো আমরা জানি, যে সকল যে বিভাগগুলো আছে সকল বিভাগগুলোকে তারা তাদের কাজে সাহায্য করে এবং কাজে সুষ্ঠু মতো করার জন্য তাদের ভুলভ্রান্তি ধরিয়ে দিয়ে তাদের সঠিক পথে সঠিকভাবে কার্যক্রমকে উৎসাহিত করা, এর কাজগুলো আপনারা দিবেন আর কি। কার্যক্রমগুলো বেশি একটু ফোকাস করবেন এটা। এই তাহলে এই 4টা পয়েন্ট কিন্তু আমরা দিব এখানে। What are the common money market instrument? এই যে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলো বলা আছে, যেগুলো আমাদের সবচেয়ে ব্যবহৃত বা সাধারণ যে মানি মার্কেট গুলো ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের ব্যবহার হয়। মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট মানে মানি মার্কেটে আমাদের অর্থ বাজারে, যেটা বলি আমরা মুদ্রা বাজারে, যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার হয়, কি কি ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের ব্যবহার হয় সেগুলো এখানে ব্যাখ্যা করতে বলছে। মুদ্রা বাজারে তো ট্রেজারি বিল, এর সম্বন্ধে আমাদের ধারণা আছে। ট্রেজারি বিল, জমার সার্টিফিকেট বলতে এখানে বোঝাবে ডিপোজিটের যে সার্টিফিকেট, মানে এফডিআর এর যে রিসিপ্ট আছে না, সেই রিসিপ্ট আর কি মূলত। ট্রেজারি বিল, জমার সার্টিফিকেট বা আপনার এফডিআর রিসিপ্ট আপনি লিখতে পারেন, সমস্যা নেই। তারপরে বাণিজ্যিক কাগজ, কমার্শিয়াল কাগজ এখানে আমাদের বলা আছে। পূর্ণ ক্রয় চুক্তি, রিপো এবং রিভার্স রিপো, ব্যাংকার অ্যাকসেপ্টেন্স, মানি মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের এখানে ব্যবহার হয়ে থাকে। এবং এই ইনস্ট্রুমেন্ট গুলো একটু মনে রাখবো, এগুলো আসতে পারে। আমাদের কয়েকটি মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে আলোচনা করুন, তখন আমাদের এখান থেকে অন্তত 5টি আমাদের মনে রাখতে হবে। এখানে মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে কিন্তু আমরা দিতে পারি বন্ড, দীর্ঘমেয়াদী, যদিও ডিবেঞ্চার দিতে পারি, শেয়ার দিতে পারি, মানে স্টক দিতে পারি, এখানে কিন্তু আমরা দিতে পারি। আচ্ছা, এই একটা ইন্টারন্যাশনাল প্রশ্ন, মানে এমন একটা প্রশ্ন অনেক কটা অধ্যায় আছে, হ্যাঁ, এই প্রশ্নটা।
যে মানি মার্কেট আর ফরেন এক্সচেঞ্জ মার্কেট। মানি মার্কেট মুদ্রা বাজার আর হচ্ছে বৈদেশিক মুদ্রা বাজার। হ্যাঁ, এই প্রশ্নটা অনেক কয়টা অধ্যায়ে আছে, এটা অনেক বড়, এটা আমরা নিজেরাই বানিয়ে লেখার চেষ্টা করবো আর কি, এবং আমরা জানিও এটা বানিয়ে লিখতে পারবো না। তো মানি মার্কেট বলতে কি বুঝি, যে সংজ্ঞাটা যদি যে কোনো কিছু পার্থক্য যদি সংজ্ঞাটা যদি আমরা মনে রাখতে পারি, আমার বিশ্বাস যে আপনারা 5টা পার্থক্য লিখতে পারেন সেখান থেকে। তাই আমরা কোনো কিছুতেই বিচলিত হব না, বিচলিত হলে আমাদের আর কাজ করবে না কোনো কিছুতে। কিন্তু তাহলে মানি মার্কেট হচ্ছে বলতে এমন একটি বাজারকে বোঝায় যেখানে উচ্চ তারল্য এবং কম ঝুঁকি সহ স্বল্পমেয়াদী ঋণ সিকিউরিটি ক্রয় বিক্রয় হয়। তাহলে ঋণ সিকিউরিটি গুলো, ওই যে উপরে যে ঋণ সিকিউরিটি গুলো দেখলাম, ট্রেজারি বিল, ব্যাংকার অ্যাকসেপ্টেন্স, রিপো, যে সিকিউরিটি গুলো দেখলাম, সেই সিকিউরিটি গুলো এখানে আমাদের ক্রয় এবং বিক্রয় হয়। বন্ড, বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী যেগুলো, তারপরে এখানে শেয়ার আছে, শেয়ার ক্রয় বিক্রয় হয়। তাহলে এগুলো আমাদের মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে আমরা ক্রয় বিক্রয় করি আমরা, তাই না? মানি মার্কেট বলতে এমন একটি বাজারকে বোঝায় যেখানে উচ্চ তারল্য এবং কম ঝুঁকি সম্পন্ন। উচ্চ তারল্য মানে, উচ্চ তারল্য বলতে আমরা কি বুঝি? তারল্য বলতে বুঝি যে কোনো ক্ষতি না হয়ে, জি, কোনো ক্ষতি না হয়ে, মানে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়ে বা কোনো ক্ষতি না হয়ে যখন নগদ টাকায় রূপান্তর যোগ্যতাকে তারল্য বলি। যেমন কিরকম বিষয়, আমি সেভিংসে টাকা রাখছি, ধরুন 10,000 টাকা রাখছি, এই 10,000 টাকা আমি উইথড্র করতে পারছি, আমার কোনো প্রকার ফি নাই, কোনো কিছুই নাই, আমি 10,000 টাকা উইথড্র করতে পারতেছি। আর যদি আমি 10,000 বা 50,000 টাকা যদি এফডিআর করে রাখি 1 বছর মেয়াদি, সেটা যদি 3 মাস পর তুলতে যাই, তাহলে তো আমার পেনাল্টি খাইতে হবে, তাই না? সেটা তো 3 মাস পর বা 2 মাস পর যদি তুলতে যাই, তাহলে পেনাল্টি কাটবে। আমার অনেক কিছু এক্সাইজ ডিউটি আছে, আমাদের ইন্টারেস্টের যে বিষয়টা আমরা যেটা মনে করছিলাম সেটা আমরা ওই রেটে পাবো না, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে এক্সাইজ ডিউটি কাটে, সেখান থেকে আরো কমে পাবো আমরা। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে পেনাল্টি খাচ্ছি। জি, আচ্ছা, তাহলে এফডিআর এ আমরা পেনাল্টি খাচ্ছি কিন্তু। তার মানে এফডিআর যখন ক্যাশ করতে যাচ্ছি তখন আমরা পেনাল্টি মানে ফি, সেখানে আমাদের জরিমানা খাচ্ছি। আর এখানে কিন্তু আমরা সেভিংসে যেটা রাখছি সেটা কিন্তু জরিমানা খাচ্ছি না, সঙ্গে সঙ্গে টাকা তুলে নিতে পারছি, মানে নগদে রূপান্তর করতে পারতেছি। তাহলে এটার নাম হচ্ছে উচ্চ তারল্য। তাহলে এই দুটার মধ্যে উচ্চ তারল্য কোনটা? সেভিংসে যে টাকাটা রাখছি এটা হচ্ছে উচ্চ তারল্য, এটা কোনো প্রকার ক্ষতি ছাড়া আমরা টাকাটা উঠায় নিয়ে আসতে পারতেছি। তাহলে উচ্চ তারল্য এবং কম ঝুঁকি সম্পূর্ণ, কম ঝুঁকি সম্পূর্ণ স্বল্প মেয়াদী, যেখানে বলা আছে স্বল্প মেয়াদী, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে স্বল্প মেয়াদী ঋণ সিকিউরিটি গুলো ক্রয় বিক্রয় করা হয়। তাহলে আমরা শেয়ার যেটা আছে, কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় যেটাতে হয়, যেটাতে আমাদের বিভিন্ন রকম কমার্শিয়াল পেপার, আমাদের দেশে কমার্শিয়াল পেপারের নাই, প্রচলন নাই, ইউরোপ আমেরিকায় আছে। আমাদের দেশে আছে হচ্ছে ট্রেজারি আছে, তাই না? ট্রেজারি বিল আছে। হ্যাঁ, তো সেই ট্রেজারি বিলগুলো এখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে। আর ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা হচ্ছে যে, এটা বুঝতেছেন তো, ফরেন এক্সচেঞ্জ মানে বৈদেশিক যে মুদ্রার যে বাজারটা, সেটা যেখানে ক্রয় বিক্রয় হয়। তাহলে এখানে বৈদেশিক মুদ্রা বাজার বা ফরেক্স মার্কেট নামে পরিচিত। এটি কেন্দ্রীভূত বিশ্ব বাজার, যে কোনো মুদ্রায় লেনদেন করা যায়। এটি কেন্দ্রীভূত বিশ্ব বাজারে যে কোনো মুদ্রায় লেনদেন করা যায়। যেখানে জি, বিকেন্দ্রীভূত, এটি বিকেন্দ্রীভূত বিশ্ব বাজারে যেখানে মুদ্রা লেনদেন করা যায়। এখানে বিকেন্দ্রীভূত বলতে যে কি বুঝি, এটা আমরা কেন্দ্রীভূত বলতে আমরা একই বুঝাই। আর বিকেন্দ্রীভূত বলতে যেমন আপনি ইন্ডিয়াতে আছেন, ইন্ডিয়ারা মার্কিন ডলার ইউজ করতে পারে, আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে মার্কিন ডলার ইউজ করতে পারে, ওইদিকে আফ্রিকা আছে, আফ্রিকা মার্কিন ডলার ইউজ করতে পারে। এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা যখন করব, সেটা হচ্ছে আমাদের কাছে বিকেন্দ্রীভূত। তো আমরা বিভিন্ন দেশে এখানে আমরা মার্কিন ডলার আমরা ইউজ করতে পারি, বিভিন্ন দেশ থেকে, যে যার মতো আছে তার দেশ থেকে। যে কোনো দেশে গিয়ে আমাদের করতে হবে ওইরকম না, কোনো একটা নির্দিষ্ট দেশে গিয়ে যখন করব সেটা হচ্ছে কেন্দ্রীভূত। আর যখন আলাদা আলাদা ভাবে বিভিন্ন জায়গায় আমরা বসে করব, বা একটা দেশের বিভিন্ন জায়গায় বসে করব, সেটা হচ্ছে আমাদের কাছে বিকেন্দ্রীভূত। আচ্ছা, বিকেন্দ্রীভূত বিশ্ব বাজার যেখানে মুদ্রা লেনদেন করা যায়, সেখানে আমরা যে কোনো মুদ্রা আমরা লেনদেন করতে পারি।
তাহলে মোট কথা এখানে এত কিছু না বলে যে বাজার ফরেক্স মুদ্রা মানে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় হয় সেটা হচ্ছে ফরেক্স এক্সচেঞ্জ মার্কেট। হ্যাঁ, এত কিছু আমরা না দিয়ে এত কেন্দ্রীভূত এই ঝামেলা না গিয়ে আমরা সস্তা কথায় লিখবো যে বাজারে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় হয় তাকে আমরা ফরেক্স এক্সচেঞ্জ মার্কেট বলি। শেষ। আর মানি মার্কেট হচ্ছে যে বাজারে আমরা স্বল্পমেয়াদী যে ঋণ সিকিউরিটি গুলো আমরা ক্রয় বিক্রয় করি সেটা হচ্ছে আমাদের কাছে মানি মার্কেট। আচ্ছা, তো মানি মার্কেটে এখানে উদাহরণ দিতে গেলে আমাদের ট্রেজারি বিল, আমাদের ইফডের যে সার্টিফিকেট, তারপরে আছে বাণিজ্যিক কাগজ বা এরকম পুনঃক্রয় চুক্তি, এগুলা আমরা ক্রয় বিক্রয় করে থাকি। আর এখানে বৈদেশিক বাজারে বৈদেশিক মুদ্রা আমাদের এখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে। তো মানি মার্কেটে আমরা দেখা যায় যে এখানে দেশীয় যে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, কর্পোরেশন, সরকার, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণকারী হিসেবে থাকে। বৈদেশিক মুদ্রা বাজারে আমাদের বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বহুজাতিক কর্পোরেশন, খুচরা ব্যবসায়ী এগুলো অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, তো আমরা এখানে অনেকগুলি পার্থক্য আছে। যে পার্থক্যগুলো আপনার কাছে সহজ লাগবে, পরে সহজ লাগবে, সেই পার্থক্যগুলো একটু কাইন্ডলি এভাবে গোল চিহ্ন দেবেন, গোল দাগ দিবেন, সেই পার্থক্যগুলো আপনি বাছিয়ে নেবেন আর কি। আর এই সংজ্ঞাটা অবশ্যই আপনার মনে রাখতে হবে, মানি মার্কেট আর ফরেন এক্সচেঞ্জ, তাহলে আপনি আমার বিশ্বাস 4-5টা পার্থক্য লিখতে পারবেন। অনেক বড় অধ্যায়। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট, এটা একটা চ্যাপ্টারে আছে আলাদা। এই মনে হয় এই অধ্যায়ে এটা না পড়াই আমাদের ভালো। এটা একটা আলাদা চ্যাপ্টারই আছে, ওই চ্যাপ্টারের কিছু একটা অংশ এখানে তুলে দিয়েছে আর কি। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট মানে আমরা সংক্ষেপে যদি এটা একটু ধারণা দিই আপনাদের, অ্যাসেট কি হচ্ছে সম্পদ, এটা মানে সম্পদ, লাইবিলিটি মানে দায়, ম্যানেজমেন্ট মানে কি ব্যবস্থাপনা। তাহলে সম্পদ, দায়, ব্যবস্থাপনা। জি, আচ্ছা, সম্পদ, দায়, ব্যবস্থাপনা, তাই না, সংক্ষেপে যদি আমরা বলি। তাহলে এখানে যেটা বলা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট হলো একটি কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা প্রক্রিয়া যা ব্যাংকগুলি তাদের সম্পদ এবং দায়গুলির সাথে সংযুক্ত ঝুঁকিগুলিকে কার্যকরভাবে পরিচালনা করতে ব্যবহার করে। অর্থাৎ আমাদের অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টে এভাবে সম্পদ দায় ব্যবস্থাপনা এইভাবে আসতে পারে। তার সম্পদ এবং দায়ের সাথে যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো নিয়ে পর্যালোচনা নিয়ে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। সম্পদের সাথে যে সম্পর্কিত ঝুঁকিগুলো এবং দায়ের সাথে সম্পর্কিত যে ঝুঁকিগুলো, এই ঝুঁকিগুলো নিয়ে পর্যালোচনা করা ও পরিচালনা করার কাজকে আমরা অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট বলবো। আচ্ছা, এটার জন্য আলাদা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে দেখবো আমরা। এটা ELM স্তম্ভ কয়টি, এটা আছে, এই অংশটা অযথা দিয়ে দিচ্ছে এই চ্যাপ্টারে, আলাদা ভাবে আছে। What are the advantage and disadvantage of asset liability management? Asset liability management এর সুবিধা এবং অসুবিধা বলা আছে। তো সুবিধা এবং অসুবিধার কথা এখানে বলা আছে। আমরা সুবিধা দেখতে পাচ্ছি যে ঝুঁকি ব্যবস্থাপনা, আমরা আমাদের সম্পদের ঝুঁকি সম্বন্ধে বুঝতে পারতেছি, দায়ের ঝুঁকি সম্বন্ধে বুঝতে পারতেছি, তাহলে আমরা আগে থেকে অ্যালার্ট হব, আমাদের প্রতিষ্ঠান কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। উন্নত লাভজনকতা, আমরা যদি সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের ঋণ যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কোনো অ্যাডভান্স যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেটা যদি আগে থেকে আমরা আগাম জানতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা প্রোটেক্ট করতে পারবো, তাহলে আমাদের ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে না এবং সেটা আমাদের লাভের দিকে নিয়ে যাবে। উন্নত লাভজনকতা, বর্ধিত তারল্য ব্যবস্থাপনা। তো আমাদের এখানে অর্থাৎ মোট কথা সম্পদের ঝুঁকি, আপনি যখন এটা ব্যবস্থা থাকবে, ঝুঁকি যখন আপনার সম্বন্ধে সতর্ক থাকবেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক লাভবান হবে যে কোনো ক্ষেত্রে। সেটা আপনার এমনকি আপনার বোনাসের ক্ষেত্রেও সেটা প্রভাব ফেলবে, তাই না। ব্যাংকের এনপিএল যদি বেশি হয় তাহলে তো বিপদ, তাই না। সেটা আমাদের আমরা যেটা একটা লাভের অংশ পাই, লভ্যাংশ পাই, ইনসেন্টিভ পাই, সেগুলো তো আমাদের একটা প্রভাব ফেলে। তো ব্যাংকের এমন কোনো সেক্টর না যে সেক্টর প্রভাব ফেলবে না। তো এই সুবিধাটা আমরা এখানে সহজে দিতে পারবো। বর্ধিত তারল্য সুবিধা, রেগুলেটরি কমপ্লায়েন্স। রেগুলেটরি কমপ্লায়েন্স এই শব্দটি কিন্তু অনেক প্রায় আমাদের ব্যবহার হবে। রেগুলেটরি কমপ্লায়েন্স বলতে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন, সেই গাইডলাইনকে আমরা এখানে বুঝাবো। কৌশলগত সিদ্ধান্ত, তহবিল অপটিমাইজ করা, অনেক ধরনের যে আছে। আচ্ছা, আমাদের সম্পদ দায় ব্যবস্থাপনার অসুবিধাগুলো কি কি? এটা সম্পদ দায়ের ব্যবস্থাপনার অসুবিধা
হচ্ছে আমাদের জটিলতা, এটা আমাদের ক্যালকুলেশন করতে আমাদের একটা জটিলতায় আমরা সম্মুখীন হই, জটিল একটা বিষয় যে দায় কি সমস্যা হবে, সম্পদ কি সমস্যার মধ্যে আছে, এটা যদি আগে থেকেই আমরা জানতে পারতাম তাহলে তো কোনো ব্যাংকে কোনো ঋণই তো এনপিএল হতো না, কোনো সমস্যা হতো ব্যাড হতো না। তারপরে আছে অনিশ্চয়তা অনুমান, এটা হচ্ছে অনিশ্চয়তা এবং অনুমান নির্ভর একটা জিনিস, সম্পূর্ণটাই অনিশ্চয়তা এবং অনুমান নির্ভর একটা জিনিস। তারপরে এটা আমাদের এই বিভাগটা রাখতে হয়, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট বিভাগ কিন্তু প্রত্যেকটা ব্যাংকে আছে। ব্যয়বহুল বাস্তবায়ন, এটা বাস্তবায়ন করতে অনেক ব্যয়বহুল, স্বল্পমেয়াদী ফলাফল, মডেলের সীমাবদ্ধতা, এখানে 4-5টা দেওয়া আছে, এই 4-5টা আমরা দেখবো, এটা আলাদা হবে, আমরা আলাদা চ্যাপ্টারও দেখবো এটা। আর এই প্রশ্নগুলো দিয়েছে আমি বুঝি না, এই প্রশ্নগুলো এই যে এখানে ট্রেজারি ম্যানেজমেন্টে দিছে এবং তেমন আলোচনা নাই এখানে। এটা বলা আছে হোয়াট ইজ দ্য মেজর অবজেক্টিভ অফ ম্যাক্রো ইকোনমিক্স, তাহলে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স, সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি প্রশ্ন এখানে দিয়েছে, দিছে ভালো কথা, কিন্তু খালি একটু আলোচনা করে শেষ করছে। তাহলে সামষ্টিক অর্থনীতির প্রধান উদ্দেশ্যগুলো এখানে আলোচনা করতে বলছে। সামষ্টিক অর্থনীতি বলতে কি বুঝি আমি আপনাদের সেই ধারণাটা একটু দিই। সামষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতি আমরা ফার্স্ট পার্টে পড়ে আসছিলাম অর্থনীতিতে, হ্যাঁ তাই না, পিওই সাবজেক্টে। সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে কোনো একজন ব্যক্তির ভোগ, আয়, চাহিদা এরকম যদি আমরা যেটা আলোচনা করে থাকি সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, অর্থাৎ ক্ষুদ্র বা ছোট অর্থনীতি। মানে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির যদি আমরা অর্থনীতি পর্যালোচনা করে থাকি সেটা হচ্ছে আমাদের ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতি হচ্ছে কোনো ব্যক্তির না, একটা দেশের সম্মুখে, একটা দেশের কোনো একটা ভৌগোলিক এরিয়ার যখন আমরা চাহিদা যোগান বা তার অর্থনৈতিক বিভিন্ন কার্যকলাপ নিয়ে আমরা আলোচনা করে থাকবো সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তাহলে এই সামষ্টিক অর্থনীতির প্রধান উদ্দেশ্য কি সেটা আমাদের চেয়েছে। মানে ধরুন বাংলাদেশের একটা বাংলাদেশের দেশের সমগ্র লোকের ধরুন ভাতের চাহিদা, তার গমের চাহিদা, আটার চাহিদা, এটা চাহিদা কিরকম ভাবে আমরা যেটা পর্যালোচনা করবো এটা হচ্ছে আমাদের কাছে সামষ্টিক অর্থায়ন, সামষ্টিক অর্থনীতি। যখন আমরা একটা পরিবারের হিসাব করতে যাব সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বেস্ট এই অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। আচ্ছা, সামষ্টিক অর্থনীতির প্রধান উদ্দেশ্যগুলো আছে বিনিময়ের হার ব্যবস্থাপনা, বিনিময়ের হার ব্যবস্থাপনা, সুদের হার ঝুঁকি ব্যবস্থাপনা, তারল্য ব্যবস্থাপনা। আপনারা যেটাই হোক আপনি এই পয়েন্টের বা এই মানের উপর ভিত্তি করে আপনার পয়েন্টগুলো এখানে সাজাইতে হবে। পয়েন্ট যেটাই দেন একটু প্রাসঙ্গিক পয়েন্টগুলো আমাদের দিতে হবে কিন্তু, হ্যাঁ, যে আজকে পয়েন্ট দিলে হবে না, সামষ্টিক অর্থনৈতিক সম্পর্কিত যে বিষয়গুলো সেই পয়েন্টগুলো আমরা এখানে দেব। তাহলে আমাদের দেশের যে জনগণের চাহিদা, ধরুন চালের মানে কিরকম চালের চাহিদা লাগে, চাল কিরকম লাগে, এটা কি জন্য আমরা হিসাব করতেছি, আমরা যেন এটা হিসাব করতেছি যদি আমাদের সামনে বছর যেন সংকট না হয়, তাই না, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য এই পয়েন্টগুলো এখানে দিতে পারেন, যে আমরা একটা সমগ্র জীবন মান উন্নয়নের জন্য এই পয়েন্টটাও আপনি এখানে দিতে পারেন। তাহলে সামষ্টিক অর্থনীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা যে কোনো ঘাটতি আছে নাকি, কোনো উদ্বৃত্ত আছে নাকি, আমরা বিদেশে পাঠাবো কতটুকু বা পাঠাবো না বা আমদানি করবো কতটুকু, এই জিনিসগুলো এখানে আমরা তুলে ধরি। সুদের হারের ঝুঁকি ব্যবস্থাপনা, আমাদের এখানে কত ঋণ দেওয়া আছে, কত ঋণ আমাদের লাগবে নিব, মানে এই ধরনের জিনিসগুলো এখানে আলোচনা করা হয়। আমাদের একটা নির্দিষ্ট অঞ্চলে সাপোজ রাজশাহী বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কত টাকা ক্যাশ সার্কেলিং হচ্ছে, বা সমগ্র বাংলাদেশ ব্যাংকে কত টাকা ক্যাশ সার্কেলিং হচ্ছে, আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট পাঠাইতে হয়, এবং তার উপর আমাদের ঋণের প্রভাব কিরকম পড়ছে, বা এর উপর আমাদের সুদের হার বা ঝুঁকি ব্যবস্থাপনা, তারল্য ব্যবস্থাপনাগুলো আমরা করে থাকি। তো সামষ্টিক অর্থনীতিটা হচ্ছে এটা, যে একটা সমগ্র বাংলাদেশের যে ইকোনমিক্যাল বা যে কি বলে ইকোনমিক্যাল যে প্রসেসটা বা প্রক্রিয়াটা বা পর্যবেক্ষণ, এটাই বলে সামষ্টিক অর্থনীতি। এই সামষ্টিক অর্থনীতির উদ্দেশ্য আলোচনা করতে গেলে আমাদের পুরা দেশের যে সমস্যা বা সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরব। এই যে এখানে আছে মুদ্রানীতি বিশ্লেষণ করা। মুদ্রানীতি বলতে কি বুঝি? মুদ্রানীতি বলতে বুঝি সরকার তার অর্থকে নিয়ন্ত্রণ করার জন্য যে নীতিগুলো ফলো করে। মানে আমরা ঋণ দিব কত, বা ঋণ নিব কত, বা ডিপোজিট কত আসবে ব্যাংকে বা মার্কেটে থাকবে কি থাকবে, এই টাকাগুলো আমরা এটা দেখবো। এটা এই সম্পর্কিত বাংলাদেশ ব্যাংক যে কোনে কোনে আমাদের যে বিভিন্ন রকম সার্কুলার দিয়ে থাকে, এটা হচ্ছে মুদ্রানীতি সার্কুলার। ঠিক আছে, এগুলো এটা বলা আছে মুদ্রানীতি বিশ্লেষণ। অর্থনৈতিক প্রবৃত্তির স্থিতিশীলতা, অর্থনৈতিক পূর্বাভাস, নিয়ন্ত্রক সম্মতি, পলিসি অ্যাডভোকেসি,
এরকম বিভিন্ন পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো দেওয়ার এখান থেকে 5টা পয়েন্ট আপনারা বেছে নেবেন। যে পয়েন্টগুলো কঠিন লাগবে আউট করে দিবেন, সেটা যেটা সহজ লাগবে সেটা গোল চিহ্ন দিবেন, কিন্তু এই প্রশ্ন আসবে না, এটা দিবে না। ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর ট্রেজারি ম্যানেজমেন্টের সাথে এটা দিছে। আচ্ছা, সামাজিক অর্থনৈতিক কর্মক্ষমতা, যেহেতু আলোচনা আছে সেহেতু হুটহাট দিলে আবার বিপদ হয়ে যাবে। তো সামষ্টিক অর্থনৈতিক কর্মক্ষমতা সূচক, সামষ্টিক অর্থনৈতিক কর্মক্ষমতা সূচক আলোচনা করো, মানে কি কি সূচক আছে। সামষ্টিক অর্থনৈতিক সূচক বলতে আমরা কি বুঝি, একটা মান, তাই না? মান বা মাত্রা বা কোনো কিছু আমরা পরীক্ষা নিরীক্ষা করতে আমরা এই সূচকগুলো ব্যবহার করে থাকি। সামষ্টিক অর্থনীতিতে কর্মক্ষমতার সূচকগুলি মূল ব্যবস্থাগুলি একটা সেটকে বোঝায় যা একটু অর্থনীতির সামগ্রিক স্বাস্থ্য বা সামগ্রিক গঠন কাঠামো মূল্যায়ন করতে ব্যবহৃত হয়। এই সূচকগুলি একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। দেখলে অনেক কিছু আছে যেখানে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি আমরা এখানে কি বলা আছে, সামষ্টিক অর্থনৈতিক কর্মক্ষমতার সূচক আমাদের আলোচনা করতে হচ্ছে, জিডিপি, বেকারত্বের হার। হ্যাঁ, আমরা জিডিপি দ্বারা, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা দ্বারা, জিডিপি দ্বারা কিন্তু আমরা একটা দেশের বা একটা অঞ্চলের কিন্তু জানতে পারি, কিন্তু একটা লোকের কিন্তু না, একটা দেশের জানতে পারি। বেকারত্বের হার দ্বারা কিন্তু একটা নির্দিষ্ট কোনো ফ্যামিলির বোঝাচ্ছে না, এটা একটা নির্দিষ্ট দেশের বা ভৌগোলিক এরিয়ার বোঝাচ্ছে। মুদ্রাস্ফীতির হার দ্বারা কিন্তু একটা নির্দিষ্ট ফ্যামিলি না, এটা দেশের। এই জিনিসগুলো আমাদের এই যে সামষ্টিক অর্থনীতির সূচক হিসেবে ব্যবহার হবে। ভোক্তা মূল্য সূচক, সুদের হার, বাণিজ্য ভারসাম্য, এখানে 5টা দেওয়ার চেষ্টা করবো আমরা। এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট না, কিন্তু আমি জন্য একটু করে যাচ্ছি, এটা অতটা। আচ্ছা, আমরা এখানে যদি এটা একটু দেখবেন, যদি 2020 সালে এটা হচ্ছে সিপিআই হচ্ছে আমাদের কাস্টমার প্রাইস, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এখানে 2020 সালে কনজিউমার প্রাইস ইন্ডেক্স 300 এবং 2021 সালে 315 হলে, তাহলে 2021 সালে মুদ্রাস্ফীতির হার কত হবে? মানে 2020 সালে 300 এবং 2021 সালে হচ্ছে 315, তাহলে মুদ্রাস্ফীতির হার কত হবে? তাহলে এখানে আমরা এইভাবে মুদ্রাস্ফীতির হারটা আমরা বের করেছি। কিভাবে বের করেছি? মূলত মুদ্রাস্ফীতির হার আমাদের বের করার জন্য আমাদের হায়ার রেটকে লোয়ার রেট মাইনাস করবো। হায়ার রেট এইচ আর মাইনাস লোয়ার রেট ভাগ লোয়ার রেট, তো না, এখানে আমাদের হায়ার আর লোয়ার না, আমাদের এটা ভাগ হবে এরকম ভাবে, প্রিভিয়াস ইয়ার। আমরা দেব কারেন্ট ইয়ার রেট মাইনাস প্রিভিয়াস ইয়ার রেট, কারেন্ট ইয়ার রেট মাইনাস প্রিভিয়াস ইয়ার রেট ভাগ প্রিভিয়াস ইয়ার রেট গুণন 100। তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি হার কত, সে হারটা বের করার। তাহলে এই হারটা যখন আমরা বের করবো, আমাদের এখানে কারেন্ট ইয়ার রেট কত, 2021 সালে এখন কারেন্ট বর্তমান চলতেছে, 2022 সাল হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার। তাহলে কারেন্ট ইয়ার হচ্ছে 315, তাহলে 315 ভাগ এটা হচ্ছে কত, 300, আর এটা প্রিভিয়াস ইয়ার কত, 300, তাহলে গুণন কত, 100। তাহলে এটাকে আমরা 15কে 300 দ্বারা ভাগ গুণন 100 করলে আমরা যেটা পাবো কত হচ্ছে, 1500 0 15 5 3 ওই 5%, 0.0003 5 15, তাহলে 5% আমরা এখানে পাচ্ছি। 5% হচ্ছে আমাদের কাছে মুদ্রাস্ফীতির হার। তাহলে এই মুদ্রাস্ফীতির হারটা আমরা ক্যালকুলেশন এইভাবে করব। আচ্ছা, এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। হোয়াট ডু ইউ মিন বাই মার্কেট এন্ড ইকোনমিক ফান্ড। ঋণযোগ্য তহবিলের বাজার বলতে কি বুঝি? ঋণযোগ্য তহবিলের বাজার বলতে কি, আপনাদের যেহেতু ওই যে সরিয়া ব্যাংকিংটা আমি সামনের সপ্তাহে শুরু করবো, এই জন্য সরিয়া ব্যাংকিং সময়টা আমি নিচ্ছি আর কি। SBB সরিয়া বেসড ব্যাংকিং, শুক্রবারের মধ্যে আপনাদের এই এটার ইয়াটা পাঠাইবা, সেটা পাঠিয়ে দেবো। অনেক সহজ একটি সাবজেক্ট, সহজে লিখতে পারবেন আর কি। আচ্ছা, ঋণযোগ্য তহবিলের বাজার বলতে কি বোঝেন? আর যারা আরেকটা সাবজেক্ট যেটা নিয়েছেন, ওটা হচ্ছে কি বলে, ভুলে গেলাম, এত সাবজেক্ট।
তো সেই সাবজেক্টটা আমি যতটুকু রেডি করতে পারবো আপনাদের দিয়ে দেবো ওটা। আচ্ছা, ঋণযোগ্য তহবিলের বাজার বলতে কি বুঝি? ঋণযোগ্য তহবিল বাজার হলো একটি অর্থনৈতিক মডেল যা সুদের হারের জন্য বাজারে ভারসাম্য বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। এটি ঋণ গ্রহীতা এবং ঋণদাতাদের মিথস্ক্রিয়া জড়িত, যেখানে ঋণযোগ্য তহবিলের সরবরাহকারী সঞ্চয়কারীদের কাছ থেকে এবং ঋণযোগ্য তহবিলের চাহিদা ঋণ গ্রহীতাদের কাছ থেকে আসে। আমরা ঋণযোগ্য তহবিলের বাজার, এটা আমাদের যেটা বলা আছে এখানে, আমাদের ঋণযোগ্য তহবিলের তহবিল সরবরাহ করে, মানে যারা আমাদের ব্যাংকে দুই ধরনের কাস্টমার দেখতে পাই, তাই না? একটা হচ্ছে ডিপোজিটর, আর একটা হচ্ছে ঋণ গ্রহীতা। যেটা যে সে এই ডিপোজিটর কি করে, ঋণের তহবিল সরবরাহ করে আর আমরা সেটা ঋণ দেই। আমরা মধ্যস্থতা কারবারি হিসেবে কাজ করি, তাই না? মধ্যস্থতা ভোগী হিসেবে কাজ করি। তো এই মধ্যস্থতা ভোগী হিসেবে আমরা ব্যাংকটা কাজ করি। এটা কি সঞ্চয়কারীদের কাছ থেকে আমরা টাকাটা পাই, সে টাকাটা আমরা কি করি, একে দিই। এই কথাটা এখানে বলা আছে যে ঋণ গ্রহীতাদের কাছ থেকে চাহিদা আসে, সুদের হার নির্ধারণ করে। আচ্ছা, এই বাজারে সঞ্চয়কারীরা সরবরাহের দিক রয়েছে, কারণ তারা ঋণ গ্রহীতাদের কাছ থেকে তাদের অর্থ সরবরাহ করতে ইচ্ছুক। অন্যদিকে ঋণ গ্রহীতারা সঞ্চয়কারীদের অর্থের চাহিদা প্রদান করে থাকে। আচ্ছা, বলা আছে মধ্যস্থতাকারী হিসেবে সঞ্চয়কারীদের কাছ থেকে আমানত সংগ্রহ। এই প্রশ্নটা একটু দেখবো আমরা, এই প্রশ্নটা ভালো। সংগ্রহ এবং ঋণ গ্রহীতাদের নিকট ঋণ প্রদানের ব্যাংকগুলি এই বাজারে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং কিছু কাহিনী বলা আছে, আমরা এটা দেখব। ঋণযোগ্য তহবিলের বাজার ব্যবস্থায় ঋণ গ্রহীতা এবং ঋণদাতা মধ্যে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি নির্দিষ্ট সুদের হারের ঋণের বিনিময়ে অর্থনৈতিক ধারণাকে বোঝায়। ঋণের বিনিময়ের অর্থনৈতিক ধারণাকে বোঝায়। এখানে একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই যে এই চিত্রটা। এখানে কিভাবে তহবিল সরবরাহ এবং চাহিদা সুদের হার নির্ধারণ করে। কিভাবে একজন কাস্টমার আমাদের ব্যাংকে টাকাটা যে জমা করছে আর আমরা ব্যাংক যে ঋণ দিচ্ছি, এই দুটার যে চাহিদা, অর্থাৎ একজন কাস্টমারের ব্যাংকের প্রতি চাহিদা যে আমি এত হলে জমা করব, এত হলে আপনার ব্যাংকে 10 কোটি টাকা আমি এফডিআর দেবো 10% হলে। আর এদিকে তার লোন নিবে যে ভাই আপনার ব্যাংকে যদি আমি 12% হয় বা 13% হয়, তাহলে আমি আপনার ব্যাংক থেকে লোন নিব, না হলে অন্য ব্যাংক আমার ডাকিচ্ছে সেখানে যাব। তাহলে এই যে ব্যাংক বাজারে বা ব্যাংকিং এ বা বাংলাদেশের অর্থ ব্যবস্থায় এই যে 10% নির্ধারণ হলো আর এই যে 13% নির্ধারণ হলো, এটা কিভাবে নির্ধারণ হলো সেটার ব্যাখ্যা এখানে আলোচনা করা আছে। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা মনে হয়, এই প্রশ্নটা মনে মেবি আমাদের এখানে শেষ। একটু দ্রুত বলে যাই দেখে। একটু উন্মুক্ত অর্থনীতিতে ঋণযোগ্য, উন্মুক্ত অর্থনীতি বলতে যে অর্থনীতিতে সবাই ঋণ নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে, মানে যার যোগ্যতা আছে ঋণ নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে এবং জমা করতে পারে, টাকা পয়সা জমা করতে পারে, এরকম। আচ্ছা, তো এখানে সমীকরণটি এখানে বলা আছে সঞ্চয় সমান সমান দেশীয় বিনিয়োগ যোগ নিট বিদেশি বিনিয়োগ। বিনিয়োগ বলতে আমরা কি বুঝি, যে আমাদের উদ্বৃত্ত কোনো টাকা, সে টাকা যখন আমাদের লাভজনক কোনো খাতে যখন খাটাবো সেটাকে বলে বিনিয়োগ। তাহলে সঞ্চয় সমান সমান, এখানে আপনি কখন সঞ্চয় করবেন, আপনি 50,000 টাকা স্যালারি পাচ্ছেন, 50,000 টাকা স্যালারির মধ্যে থেকে 10,000 টাকা ব্যাংকে ডিপিএস করে রাখছেন। এই সঞ্চয়টা কেন করতেছেন? সঞ্চয়টা করতেছেন আপনি তার প্রথম কারণটা হচ্ছে আপনার ইনকাম যেটা আছে সেই ইনকামের এই 10,000 টাকা উদ্বৃত্ত হচ্ছে, মানে খরচ হচ্ছে না বা খরচ করতেছেন না, এই উদ্দেশ্যে এটা আপনি ভবিষ্যতে খরচের জন্য জমা করে রাখতেছেন, ভবিষ্যতের জন্য। তাহলে সঞ্চয়টা হতে হবে কখন, যখন আপনি কোনো জায়গায় বিনিয়োগ করবেন, কখন আপনার যদি অভাব থাকে তাহলে তো বিনিয়োগ করতে পারবেন না। যদি আপনার টাকা থাকে, যদি আপনার পর্যাপ্ত অ্যাসেট থাকে, তাহলে বিনিয়োগ করতে পারবেন। তাহলে এই বিনিয়োগ সমান সমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয়। তাহলে সেই সঞ্চয়কে যদি আমরা ভাঙি, দেশীয় বিনিয়োগ, দেশে বিনিয়োগ করব অথবা সেটা বিদেশে বিনিয়োগ করব। তাহলে এনএফআই অথবা ডিআই, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, এবং হচ্ছে নেট ফরেন ইনভেস্টমেন্ট। তাহলে এই দুটো ইনভেস্টমেন্টকে যদি যোগ করি তাহলে আমার সঞ্চয়ের সমান হবে, সেটা এখানে বলে দেওয়া আছে যে সঞ্চয় সমান সমান কি। আচ্ছা, এখানে এটা কিন্তু আপনাদের বইয়ের ভাষা আর কি। তো এখানে যখন একটি জাতি তার
আয় থেকে কিছু সঞ্চয় করে, তখন সেই সঞ্চয়টি অভ্যন্তরীণ মূলধন হিসেবে ক্রয় বা বিদেশে একটি সম্পদ ক্রয়ের অর্থায়নে ব্যবহার করতে পারে। তাহলে আমরা যখন আমাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকবে, তাহলে পর্যাপ্ত অর্থ এটা আমরা কি করব, হয় দেশে বিনিয়োগ করব, নাহলে বিদেশে একটা বাড়ি কিনে রাখবো, বিদেশে দোকান করবো, বিদেশে ব্যবসা করব, তাই না? তো এই তাহলে দেশি বিনিয়োগ আর বিদেশি বিনিয়োগ মিলে হচ্ছে আমাদের সঞ্চয়। সেটা এখানে বলা আছে। একদিকে ঋণযোগ্য তহবিলের যোগান জাতীয় সঞ্চয় থেকে আসে। সঞ্চয় থাকলে আমাদের সেই ঋণযোগ্য তহবিলের যোগান। আপনি কোনো কিছু সঞ্চয় করতেছেন ব্যাংকে, ব্যাংকে সঞ্চয় করতেছেন, 10,000 টাকা মাস রাখতেছেন, ব্যাংকে নিয়ে ওই টাকা বসে থাকবে? ওই টাকা তো ব্যাংক নিয়ে বসে থাকবে, ওই টাকা কি করবে, ব্যাংক আরেকজনকে ঋণ দিবে। তাহলে ঋণের টাকাটা কোথা থেকে আসলো? সঞ্চয় থেকে ঋণের টাকাটা আসলো, সে কথাটা এখানে বলা আছে। ঋণযোগ্য তহবিলের যোগান জাতীয় সঞ্চয় থেকে আসে। অপরদিকে ঋণযোগ্য তহবিলের চাহিদা বিদেশি বিনিয়োগ, দেশীয় বিনিয়োগ এবং নির্দেশী বিনিয়োগ থেকে আসে। তাহলে খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম তো। বিপদ। আচ্ছা, সরি স্যার, কেটে যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক ডিপলি। এই বিষয়গুলো ডিপলি না, একটু ভাবলে আপনারা এটা বুঝতে পারবেন। তাহলে আমাদের সঞ্চয় যারা করতেছে, এটা হচ্ছে ঋণযোগ্য তহবিলের যোগান দিচ্ছে। এরা এরা কি করতেছে? তহবিলের যোগান দিচ্ছে। এরা ব্যাংকে টাকা জমা করতেছে, সঞ্চয়কারী, সেভার্স যারা, তাই না? আর ল্যান্ডার যারা ধার নিচ্ছে, এরা কি করতেছে? এরা বিনিয়োগ, মানে এই জায়গায় আমরা বিনিয়োগ করতেছি, তাহলে এদের কাছ থেকে বিনিয়োগের চাহিদা আসে। যে একজন লোক যে ঋণ নিয়ে কি করবে, সেটা তো একটা চাহিদা দেয়, তাই না? সেটা হচ্ছে, এটা কি বলে, ওটা কি বলে হচ্ছে, ভুলে গেলাম। তো কোটেশন দেয়, এরকম যে আমরা ব্যাংক পার্সোনাল লোনের ক্ষেত্রে কোটেশন লাগে, তাই না? যে সে ঋণ নিয়ে কি করবে, হ্যাঁ, সে ঋণ নিয়ে কি করবে, হোম অ্যাপ্লায়েন্স কিনবে না কি করবে, বা ফার্নিচার কিনবে, এই জিনিসগুলা কোটেশন লাগে আর কি। সেই কোটেশন গুলো মানে কোন পথে জাস্ট খরচ করবে ঋণের টাকাটা, এরকম। তাহলে এই বিনিয়োগকারীরা কি করে? বিনিয়োগকারীরা ঋণের চাহিদা দেয়, আর এ হচ্ছে ঋণের যোগান দেয়, অর্থের। তাহলে এদের কাছে চাহিদা, এই হচ্ছে যোগান, মানে ডিপোজিটের যোগান। তো এখানে সেই কথাগুলো আবার বারবার ওইভাবে বলা আছে। মোট কথা হচ্ছে এটা। তো এখানে সর্বশেষে একটা বিষয় এখানে বলা আছে, এটা একটু স্কিপ করে গেলাম, এটা আলোচনা করি। ঋণযোগ্য তহবিলের বাজারে যোগান দেওয়া ঋণযোগ্য তহবিলের পরিমাণ এবং চাহিদাকৃত ঋণযোগ্য তহবিলের পরিমাণ প্রকৃত সুদের হারের উপর নির্ভর করে। সুদের হার বেশি হলে, একটু খেয়াল করবেন, সুদের হার বেশি হলে জনগণ বেশি সঞ্চয় করে। ডিপিএস এর হার এখনই বেড়ে যাক, এখনো 2-4 জন কাস্টমার আপনি পাবেন, তাই না? সঞ্চয় বেশি করবে, তখন কি হবে? আমাদের লোন নেওয়ার চাহিদা কিন্তু কমে যাবে, লোনের চাহিদা কমে যাবে, তাই না? তখন ঋণযোগ্য তহবিলের যোগানের পরিমাণ বাড়ে, কিন্তু তখন ঋণের গ্রহণের ফলে সুদ বেশি দিতে হবে, এর ফলে ঋণ নেওয়ার চাহিদা কমে যায়, তাই না? তাহলে সুদের হার বেশি হলে সঞ্চয় বেশি হবে, মানে ডিপোজিট বেশি হবে, বাট ঋণ নেওয়ার চাহিদা কমে যাবে। আবার অপরদিকে সুদের হার কম হলে সঞ্চয় কম হবে, কিন্তু ঋণ নেওয়ার চাহিদা বেড়ে যাবে। এই যে একজন জমা করতেছে আর একজনের যে চাহিদা, এটা কার উপর নির্ভর করতেছে? তাহলে সুদের হারের উপর। সুদের হার যদি বেশি হয়, ডিপোজিট বেশি হবে, ঋণ নেওয়ার চাহিদা কমে যাবে। সুদের হার কম হলে ডিপোজিট কম হবে, ঋণ নেওয়ার চাহিদা বেড়ে যাবে। কিন্তু কোনো একটু কম হলে তো আমরা হয়ে যাব, ব্যালেন্সে থাকতে হবে। যদি বেশি হয়, তাহলে আমাদের ডিপোজিট আসবে, ব্যাংকের ডিপোজিট আসলে তো আমাদের ইন্টারেস্ট দিতে হবে, তখন ব্যাংক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তাহলে আবার যদি ডিপোজিট কম, সুদের হার যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিপোজিট কমে যাবে,
ডিপোজিট মানুষ রাখতে চাবে না তেমন, আর হচ্ছে লোনের চাহিদা থাকবে, তাই না? তাহলে এটা এমন একটা পর্যায়ে যাবে, আমাদের সুদের হারটা এমন একটা পর্যায়ে যাবে যে পর্যায়ে গিয়ে লোকজন ডিপোজিটও করতে পারে, আমরা লোনও দিতে পারি। এটা কিসের দ্বারা তাহলে ইয়া হয়? এই যে আমাদের ডিপোজিট করতেছে এবং লোনের যে চাহিদা, তার রেটের উপর তাদের দুইজনের চাহিদা সামঞ্জস্যের উপর এটা নির্ভর করে এটা নির্ধারণ হয়। তাহলে এখানে ঋণযোগ্য তহবিলের বাজারে ঋণের চাহিদা এবং যোগানের ভারসাম্য আনতে সুদের হার সামঞ্জস্য করে। তো এখানে আমাদের অনেক ধরনের কথা আছে, এটা দেখে নেবেন। মূলত এটাই যে সুদের হারটা আমাদের নির্ভর করে এই যে চাহিদা, এটা হচ্ছে যোগান রেখা, এটা হচ্ছে আমাদের কাছে ডিপোজিটর, হ্যাঁ, এটা হচ্ছে ডিপোজিটর জমাকারী, এটা জমাকারী মানে জমাকারীর চাহিদা রেখা এটা, আর ডিমান্ড এটা হচ্ছে ঋণ গ্রহণকারী, হ্যাঁ, ঋণ গ্রহণকারী, এটা ঋণ গ্রহণকারী রেখা। তাহলে এই দুটা রেখা দ্বারা আমাদের একটা প্রকৃত সুদের হার এই ই বিন্দুতে নির্ধারণ হয়ে থাকে। এখানে আমাদের বলে দেওয়া আছে, এটা আমরা পরে আলোচনা আছে, অবশ্য পরে আরেকটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে এটা আলোচনা করব যে আমাদের কিভাবে এই সুদের হারটা আলোচনা হয়। আজকে অনেক হয়ে গেলে, 11টা বেজে গেছে, আমার লাইনটা মনে হয় আচ্ছা, এখানে এটা বিস্তারিত আলোচনা একটু পরে নেবেন, এটা না বুঝলে আমি পরে ইনশাল্লাহ আলোচনা করব আপনাদের। তার নাই, তারপর আছে ম্যাক্রো ইকোনমিক্স অ্যাকাউন্ট। এখানে আমাদের চাহিদা যোগানে এটা অর্থনৈতিক চিত্র, অর্থনীতির একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যে চাহিদা এবং যোগানের রেখা দ্বারা আমাদের যদি সুদের হার যদি যখন আমাদের R1 হবে, যখন বেশি হবে, উপরের দিকে উঠবে, তখন আমাদের কি হবে? তখন আমাদের চাহিদা বেড়ে যাবে, মানে ঋণ নেওয়ার চাহিদা বেড়ে যাবে তখন, হ্যাঁ। তখন আবার কিন্তু এই যোগান আমাদের কমে যাবে, যোগান রেখার এই বিন্দু ছেদ করবে। তাহলে আমাদের তখন কি হবে? সুদের হারটা যখন আমরা কমিয়ে দেবো, তখন আমাদের চাহিদা এবং যোগানের ভারসাম্য অবস্থানে নেমে আসবে। আবার সুদের হার যখন আরো কমে যাবে, তখন কি হবে? সুদের হার কমে গেলে আমাদের এখানে যোগানে, এখানে দেখা যাচ্ছে যে চাহিদা থাকবে আমাদের বেশি। আমাদের সুদের হার যখনই কমে যাবে, সুদের হার কমে গেলে আমাদের চাহিদার এই যে চাহিদা রেখার এই বিন্দু, এটা হচ্ছে আমাদের যোগান রেখা, এটা হচ্ছে চাহিদা রেখা। চাহিদা মানে সুদের হার যখনই বেড়ে যাচ্ছে, তখনই আমাদের সুদের হার যখন কমে যাচ্ছে, একটু উল্টাপাল্টা হচ্ছে, সুদের হার যখন কমে যাচ্ছে, মানে R1 হচ্ছে মিডল পর্যায়ে, R1 হচ্ছে একটা সুদের হার, ধরুন এটা 10%, অর্থাৎ R1 দ্বারা রেট বুঝাচ্ছে, তো এটা আমি 10% ধরলাম বোঝার জন্য, এটা বলেই যায়, তা না আবার স্কিপ করলে ইয়ে থাকে না। এটা হচ্ছে ধরুন 10%, এটা ধরুন 12%, এটা ধরুন 8%। তাহলে 12% যখন সুদের হার হবে, তখন সুদের হার যখন বেশি হচ্ছে, তখন এখানে ডিপোজিটকারীরা, জমাকারীরা কি করতেছে? টাকা জমা করার জন্য বেশি উদ্বুদ্ধ হবে। আর তখন আমাদের ঋণ গ্রহণকারী, যারা ঋণ গ্রহণ করবে, যাদের চাহিদা থাকবে, তাদের ঋণের চাহিদা থাকবে, তাদের কিন্তু আগ্রহটা কম থাকবে। তাহলে আমাদের এইটুকু কম থাকবে, আর আমাদের এই যোগান যারা জমা দিবে, তাদের কিন্তু এই রেখাটা এখানে সেট করবে, মানে চাহিদার তুলনায় যোগানটা বেশি থাকতেছে আমাদের। তাহলে চাহিদার তুলনায় যখন যোগান বেশি থাকবে, তখন কি হবে? এই টাকাটা ব্যাংকে তো উদ্বৃত্ত থাকা যাবে, তখন আমাদের এই রেটটা 12 থেকে আস্তে 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 কমে 10-এ আসবে। এই 10-এ আসলে দেখা যাচ্ছে যে চাহিদা রেখা এবং যোগান রেখা এই যে ই বিন্দুতে সেট করেছে, তাহলে ই বিন্দুতে হচ্ছে আমাদেরকে ভারসাম্য সুদের হার। আবার যদি বেশি কমে আসে, 8% আসে, তখন আমরা দেখতে পাবো যে 8% আসলে আমাদের সুদের হার 8%-এর ফলে ঋণের চাহিদাটা কি হবে? বেড়ে যাবে। এই ঋণের চাহিদা বেড়ে যাবে বলতে এই যে এতটুকু পরিমাণ চাহিদা হবে, চাহিদা রেখার এই বিন্দুতে ছেদ করবে, আর আমাদের যোগান রেখার এই বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ তখন আমাদের ডিপোজিটকারীর সংখ্যা কমে যাবে, আর তখন এই পরিমাণ, এই যে চাহিদা রেখা এই বিন্দুতে ছেদ করে আমাদের এত পরিমাণ আমাদের কি হবে? চাহিদা বেড়ে যাবে। তাহলে এতটুকু ঘাটতি থাকবে আমাদের এখানে, কারণ ডিপোজিট কম থাকবে লাল অংশ, আর এখানে লাল অংশ, সবুজ অংশ ডিপোজিট বেশি থাকবে। এই অংশটা, এটার নামই হচ্ছে আমাদের কাছে
তখন কি হবে, তখন এই 8% থেকে আস্তে 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 বাড়ে কোন পর্যায়ে যাবে 10%। তখন এই 10% যখন আসবে তখন আমাদের একটা ফিক্সড একটা রেট দাঁড়াবে, যে এই রেটে আমাদের ঋণ সরবরাহকারী এবং ঋণ গ্রহণকারী দুজনেই এই রেটে সম্মত থাকবে বা সম্মত হবে। এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ক্যালকুলেশন, এটা ম্যানেজারের ক্যালকুলেশন। তাহলে এখন আপনার মনে হতে পারে যে এটা যদি সমান হয় তাহলে তো এখানে 10% হচ্ছে, যদি ঋণের 10% যদি আমাদের ঋণের টাকা হয়, ডিপোজিটের 10% হয়, তাহলে ব্যাংকের লাভ কি? না, এক্ষেত্রে এটা ব্যাংকে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ নির্ধারণ করে এখান থেকে আমাদের যোগ বিয়োগ হবে। কত পার্সেন্ট আমাদের কস্ট অফ ক্যাপিটাল পরে, কত পার্সেন্ট আমাদের ব্রাঞ্চের মানে আমাদের প্রফিট আমাদের ব্যাংকের জন্য রাখবে, সেই জিনিসগুলো এখানে অ্যাডিং ট্যাডিং হয়ে আমাদের কাজ করতে হয়। তো এইভাবে আমাদের ডিপোজিটর এবং ল্যান্ডারের যে চাহিদার ঘাত প্রতিঘাতে, আমাদের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে কোন সুদের হার নির্ধারণ হয়, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। ওখানে ম্যাক্রো ইকোনমিক্স অ্যাকাউন্ট, এই ম্যাক্রো ইকোনমিক্স অ্যাকাউন্ট 4-5টা ইয়েকে আছে। এখানে আছে ন্যাশনাল ইনকাম অ্যান্ড প্রোডাক্ট অ্যাকাউন্ট, গভর্নেন্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট। ওই যে বিওপি যেটা পড়লাম, ট্রেড ফাইন্যান্স যেটা বিওপি পড়ি সেটা, এটা একটু দেখবেন। আর মনিটারি অ্যাকাউন্ট, 4টা অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন, অত বেশি জটিল না। পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট, বিওপি অ্যাকাউন্ট। বিপি অ্যাকাউন্টটা যেটা পড়লাম, যে চলতি হিসাব, মূলধন হিসাব এবং আর্থিক হিসাব, যেটা পড়ে আসলাম ওটাই। ব্যালেন্স অফ পেমেন্ট, এই যে এখানেও ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে আলোচনা আছে, এটা একটু দেখবেন। এখানে ওই কারেন্ট অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আলোচনা আছে। যাদের ট্রেজারি ম্যানেজমেন্ট আছে, সরি ট্রেড ফাইন্যান্স আছে, সেই ট্রেড ফাইন্যান্সের সাথে একটা মিল আছে, এটা দেখে নেবেন। ওই জন্য একটু স্কিপ করে যাচ্ছি। টাইপ অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ, বেশি জটিল না। আমাদের স্মার্টনেস, কিন্তু আমাদের স্মার্ট রেটটা আসছিল প্রতি 6 মাসের গড় সুধার হচ্ছে স্মার্ট রেট। স্মার্ট রেট কিন্তু আমাদের অনেক সময় আসে ইয়াকে আসে, প্রতি 6 মাসের গড় সুদ হার হচ্ছে স্মার্ট রেট। ট্রেজারি বিলে 6 মাসের গড় হারের ভিত্তিতে স্মার্ট রেট হিসাব করা হয়। যে পদ্ধতির উপর ভিত্তি করে এখনো ঋণের সুদ, যে পদ্ধতির উপর ভিত্তি করে এখন ঋণের সুদ নির্ধারিত হচ্ছে সেটি হলো স্মার্ট, মানে 6 মান্থ মুভি